আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর এই ইউনিটের জন্য সাজেশন চাচ্ছিলা, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা রসায়ন প্রথম পত্র এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আগামী ভিডিওতে অর্থাৎ আজকে রাতে আরেকটা ভিডিও দিয়ে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্র সাজেশনটা কিন্তু দিয়ে দিব। তো চ্যানেলটা অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের 10K সাবস্ক্রাইব হতে তোমরা সাহায্য করো, ঠিক আছে? তো তোমাদের সাপোর্ট পেলে আমরা পরবর্তীতে কিন্তু ফিজিক্সের এবং ম্যাথের কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসও নিয়ে নিব। তো তোমরা আসলে তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করতেছে, তোমরা রেসপন্স ভালো দিলে আমরাও কিন্তু এখানে ভালো একটা সার্ভিস দিব, ঠিক আছে? তো চলো আমরা দেখি আমাদের প্রথম পত্রের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেখানে কোন টপিকগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমি এখানে টাইপ ওয়াইজ ভাগ করে দিছি, তো তোমরা এই টাইপগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে? দেখো আমাদের গুণগত রসায়নে যদি আমরা দেখি, প্রথমে আমরা দেখবো ইলেকট্রন বিন্যাস। এখান থেকে ভাই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ইলেকট্রন বিন্যাসটা তোমরা খুব ভালো মতো দেখবা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস থেকে মৌল শনাক্তকরণ, তোমাকে একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দিবে, বলবে যে নিচের কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাথে এটা মিল পাচ্ছ। তো ইলেকট্রন বিন্যাসের কনসেপ্টটা জানলে তুমি এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। দেখো কোয়ান্টাম সংখ্যার পরিচিতি, তার মানে এই যে কোয়ান্টাম সংখ্যা আমাদের এন, এল, এম এগুলো আসলে কি বোঝায় এবং কোনটাকে নির্দেশ করে। এন দ্বারা আমরা কি আকৃতি বুঝি, এল দ্বারা আকার বোঝায়, এস দ্বারা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো এই যে কোনটা কি নির্দেশ করে এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তারপর এন এর সাথে এল এর সম্পর্ক কি, এম এর সাথে সম্পর্ক কি, এস এর সাথে সম্পর্ক কি, এই সম্পর্ক দিয়ে এমসিকিউ আসে। তোমাদের অনেক সময় বলবে যে এই অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তো সর্বোচ্চ ইলেকট্রন থাকা যে সূত্র সেটা তো তোমরা অবশ্যই জানো, তো ওই সূত্র দিয়ে কিন্তু ম্যাথগুলো করতে হবে। আবার দেখবা যে কোন অরবিটালের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। একটা অরবিটাল তোমাকে দিয়ে দেবে, মনে করো 2p বললো, ঠিক আছে? এই যে 2p, এই 2p-র ক্ষেত্রে অরবিটালের সেট কত হবে দেখো, n এর মান কত 2 হবে। তারপর p এর জন্য আমরা l এর মান কত পাবো, l এর মান হচ্ছে sp1 পাবো, তাই না? এইভাবে m এর মান পাবা, তারপর s এর মান পাবা। তো এই যে কোয়ান্টাম সেটগুলো কিন্তু আসে। এবার কোন কোয়ান্টাম সংখ্যার সেট সম্ভব না, এই টাইপের প্রশ্নও কিন্তু আসে। তো একটা কনসেপ্ট জানলে তোমার কিন্তু টোটালি যে কোনো প্রশ্ন ঘুরাই দিলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো এই যে ওভারঅল যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু আমরা দেখছি, এত বেশি টপিক লিখি নাই, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো। তারপর দেখো এসপিডিএফ এর আকার এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। এসপিডি কেমন, আর এসটা কেমন, পি কেমন, ডি কেমন, এফ কেমন, অরবিটালগুলোর আকার এবং সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে এটা অবশ্যই লাগবে। কোন অরবিটাল বেশি শক্তিশালী, ওই যে আমাদের আউটবাম নীতি আছে না, n+l, কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে যে বেশি শক্তিশালী তার সেখানে কি ইলেকট্রন কম শক্তিশালী থেকে বেশি শক্তিশালী দিকে যাইতে না, তো এই ক্ষেত্রে কিন্তু দরকার। আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রনের উদাহরণ। আইসো ইলেকট্রন মানে কি, যে সম সংখ্যক ইলেকট্রন আছে এরকম মৌলগুলো, ঠিক আছে? তো এইগুলোর উদাহরণ থেকে প্রশ্ন আসবে, তো এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা মানে কি বলতো, সর্বশেষ কক্ষপথে যে বেজোড় ইলেকট্রন সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? তারপর দেখো আয়ন শনাক্তকরণ, ঠিক আছে? আয়ন শনাক্তকরণের যে পদক্ষেপ গুলা দেওয়া আছে, ঠিক আছে? তোমাকে বলবে যে এই কোন ধরনের পদক্ষেপ পড়ে, তো এই পদক্ষেপটা একটু ভালো করে দেখবা। এবারে কোনটি শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়, যেমন নেসলার বিভাগটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়া শনাক্তকরণে যে ব্যবহার হয় নেসলার বিভারক। তো এই যে নেসলার দ্রবণ, এই দ্রবণটা আসলে কি কি দিয়ে গঠিত, নেসলার দ্রবণের মধ্যে কি কি আছে এটা একটু দেখবা, ঠিক আছে? এর যে সংকেত, এর সংকেতটা গুরুত্বপূর্ণ, এর সংকেতটা দেখবা। শিখা পরীক্ষায় কে কোন বর্ণের শিখা দিবে, বিশেষ করে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, স্ট্রোনশিয়াম গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবা শিখা পরীক্ষা দেয় না কারা কারা, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা কিন্তু দেয় না, ঠিক আছে? দ্রাব্যতার, এখান থেকে ম্যাথ আসবে, দ্রাব্যতার গাণিতিক সমস্যা, কেএসপি মান বের করো, ঠিক আছে? তো কেএসপি মানগুলা, এই টাইপের ম্যাথগুলো একটু দেখবা, এই টাইপের ম্যাথগুলা প্র্যাকটিস করবা। কোন যৌগগুলোতে পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়, এই টাইপের দেখবা বইয়ে উদাহরণ দেওয়া আছে, তো ওইগুলা দেখলে ওখান থেকে পাবা। আর বিগত সালের প্রশ্ন তো তোমাকে অবশ্যই সলভ করতে হবে, বিগত সালের প্রশ্ন সলভ ছাড়া জাবিতে পরীক্ষা দিতে যাবা না, ঠিক আছে? তো বিগত সালের প্রশ্ন সলভ করে দেন পরীক্ষা দিতে যাবা। কিছু পড়ো না পড়ো তুমি প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করবা। আর প্রশ্ন ব্যাংক সলভ না করলে জাবিতে পরীক্ষা দেওয়া হচ্ছে পাপ, ঠিক আছে? তাহলে এই টপিকগুলো তোমরা গুণগত রসায়ন থেকে পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে? এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবা, একটা দুইটা প্রশ্ন, অর্থাৎ আমাদের ওভারঅল সাজেশন থেকে 2-3টা প্রশ্ন হয়তো বাইরে থেকে আসবে, বাট বেশিরভাগ প্রশ্ন এই সাজেশন থেকে আসবে। তো এইগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এবার আসো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো মৌলের পর্যায়বৃত্ত থেকে ধর্ম থেকে আমরা দেখি কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। দেখো কেন্দ্রীয় পরমাণু সংকরণ, এটা ভাই গুরুত্বপূর্ণ। যদি মৌলের পর্যায়বৃত্ত থেকে একটা প্রশ্ন আসে, তো একটা প্রশ্ন এই যে সংকরণ থেকে আসবে, ঠিক আছে? তো সংকরণটা খুবই গুরুত্বপূর্ণ, সংকরণ টপিকটা ভালো করে দেখবা। সংকরণ কিভাবে নির্ণয় করতে হয় এবং সংকরণের আকৃতি কেমন, sp3d, এই যে sp3d এটার আকৃতি কেমন, তোমাকে হয়তো PLC5 বলবে, তো এটার সংকরণ কেমন হবে এবং এটার আকৃতি কেমন হবে, এই টাইপের প্রশ্ন তোমাকে বলবে। এবার দেখো এসপিডিএফ ব্লকের মৌল সংখ্যা, কোনটা কয়টি মৌল আছে এবং উদাহরণ। হুট করে বলবো যে তোমাকে লেড দিয়ে দিল, ঠিক আছে? বলবে যে এই লেড এটা কোন ব্লকের মৌল, ঠিক আছে? তো তোমাকে আইডিয়া রাখতে হবে যে ব্লকের মৌল সংখ্যা কিভাবে বের করতে হয়।
ঠিক আছে, এবং বিভিন্ন ব্লকের যে গুরুত্বপূর্ণ ইউনিক যে বৈশিষ্ট্য দেখবা, কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, তো এই ইউনিক বৈশিষ্ট্যগুলো তোমার লাগবে। ঠিক আছে, তো ধাতু কোনগুলা, অধাতু কোনগুলা, মুদ্রা ধাতু কোনগুলা, অপধাতু কোনগুলা, এই যে উদাহরণগুলো এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা গেছে। এবার আসো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ। অবস্থান্তর মৌল খুবই বৈশিষ্ট্যপূর্ণ। তাহলে অবস্থান্তর মৌলের উদাহরণ দেখবা, বৈশিষ্ট্যগুলো দেখবা। রঙিন যৌগ দিবে, তোমাকে বলবে যে নিচের কোনটি রঙিন যৌগ দিবে না, তার মানে যেটা অবস্থান্তর হবে না সেটা রঙিন যৌগ দিবে না। তারপর নিচের কোনটি প্রভাবক হিসেবে কাজ করে, এই যে অবস্থান্তর মৌলগুলো কিন্তু প্রভাবক হিসেবেও কাজ করে। এই যে বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো ভালো করে দেখবা। ঠিক আছে, এবার আসো পরমাণুর আকার, ইলেকট্রন আসক্তি, তারপর তড়িৎ ঋণাত্মকতা, এই সকল পর্যাবৃত্ত ক্রমগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমাকে অনেকগুলো মৌল দেওয়া থাকবে, মনে করো অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো বলবে যে এটা ক্রম নির্ণয় করো, কোনটা থেকে কোনটা বেশি, অ্যালুমিনিয়াম থেকে কার বেশি। ঠিক আছে, তারপর হ্যালোজেন, হ্যালোজেন আছে না, হ্যালোজেনের যে ইলেকট্রন আসক্তির ক্রম, হ্যালোজেনের ইলেকট্রন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এদের ইলেকট্রন আসক্তির ক্রম তোমার লাগবে। ঠিক আছে, ইলেকট্রন আসক্তির মধ্যে কিন্তু ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে। ঠিক আছে, তারপর তড়িৎ ঋণাত্মকতা ক্রমটা লাগবে, ভ্যান্ডার ওয়ালস বলের ক্রম লাগবে। ঠিক আছে, ভ্যান্ডার ওয়ালস বল দেখবা যে তোমরা আয়োডিন কি, আয়োডিন কিন্তু শক্ত। তারপর ব্রোমিন কি বলো তো, ব্রোমিন কিন্তু তরল। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কিন্তু গ্যাস। কেন? কারণ এদের ভ্যান্ডার ওয়ালস বলের কি, যার আকর্ষণ যত কমতে থাকবে সে কি করবে বলো তো, সে গ্যাসীয় হতে থাকবে। ঠিক আছে, আর যার মনে করো আকর্ষণ অনেক বেশি থাকবে, সে কি গ্যাসীয় থেকে পরে তরল হবে, তারপরে কি কঠিনে কনভার্ট হবে। এটা কি ভ্যান্ডার ওয়ালস বলের ক্রম অনুসারে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে এইগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, বেসিক আলোচনা এগুলো দেখবা। ঠিক আছে, এবার শক্তিশালী বিভিন্ন অ্যাসিড, তো অ্যাসিডের আমাদের দেখবা বইয়ে উদাহরণ দেওয়া আছে এই পর্যাবৃত্ত রসায়নে, ফসফো অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, তারপর অক্সি অ্যাসিড। ঠিক আছে, এই টাইপের উদাহরণগুলো দিবা। প্রায় এখান থেকে প্রশ্ন আসে, বলবে যে নিচের কোনটি শক্তিশালী অ্যাসিড, বা নিচের কার বিয়োজন মাত্রা বেশি, যার বিয়োজন মাত্রা বেশি সে আলটিমেটলি বেশি শক্তিশালী। তো এই টাইপের প্রশ্নগুলো দিবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। 3 স্টার শক্তিশালী অ্যাসিড ও ক্ষারের উদাহরণ। ঠিক আছে, এবার আসো রাসায়নিক বন্ধন ও এর প্রকারভেদ। রাসায়নিক বন্ধন ও প্রকারভেদ, আমাদের কয় প্রকার বন্ধন আছে আমরা দেখি। সমযোজী বন্ধন আছে, আয়নিক বন্ধন আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, এছাড়া হাইড্রোজেন বন্ধন আছে। এগুলা সবগুলার প্রকারভেদ লাগবে, কারণ কখন এই বন্ধনগুলো গঠিত হবে, কখন এই বন্ধনগুলো গঠন হবে, বন্ধনের সূত্র এবং উদাহরণ তোমাকে বলবে। যে যেমন মনে করো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কয়টা বন্ধন আছে, এখানে কয়টা বন্ধন আছে, তো এই যে বন্ধন শনাক্তকরণ তোমাকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, কয়টা বন্ধন আছে, তাহলে বন্ধন শনাক্তকরণ তোমার কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পোলার যৌগের উদাহরণ। পোলার যৌগ কোনগুলা, এগুলা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, বই থেকে দেখে নিবা। আর ফাজানের নীতি থেকে কিছু কনসেপ্ট জানা থাকলে তুমি এই যে দ্রবণীয়তা, এই যে এটা কি দ্রবণীয়তার কনসেপ্ট। ঠিক আছে, কোনটা বেশি দ্রবণ হবে, কোনটা আগে দ্রবিত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু ফাজান নীতি থেকে তুমি ভালো মতো ক্লিয়ার করে নিবা। ঠিক আছে, তো এইগুলা যদি তুমি মর্যাবিত থেকে পড়ো, মোটামুটি এখান থেকেই কমন পাবা, যাবি এ ইউনিটে। ঠিক আছে, যাবি এ ইউনিটে এই টাইপগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে যাই আমরা, দেখো রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তনটা এখান থেকে গাণিতিক প্রশ্ন তুমি বেশি পাবা। তো গাণিতিক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে পিএইচ নির্ণয়। ঠিক আছে, পিএইচ নির্ণয় বা পিওএইচ নির্ণয়। তোমাকে হয়তো একটা ক্ষার দিয়ে দিবে, বলবো যে এটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে বলবে এটা তুমি কি বের করবা, এটা তো তুমি জানো পিওএইচ, বাট তোমাকে বলবে পিএইচ ইকুয়াল টু হোয়াট। তাহলে পিএইচ মানে কি জানো বলতো, পিএইচ প্লাস হচ্ছে পিওএইচ, এই দুইটা যোগফল কত, দুইটা যোগফল হচ্ছে 14 হবে, তাই না? তো এখান থেকে দুইটা বিয়োগ করে দিলে, একটা বিয়োগ করলে আমরা কি পিএইচ বা পিওএইচ পেয়ে যাব। তো এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে, তোমাকে ক্ষারের পিএইচ বের করতে বলবে, কিন্তু ক্ষারের তো আমরা জানি পিওএইচ হয়, তাই না? কিন্তু ক্ষারের কি বলবে, পিএইচ বের করতে বলবে। তাহলে তুমি প্রথমে পিওএইচ বের করবা, দেন 14 থেকে পিওএইচ বাদ দিলে পিএইচটা পেয়ে যাবা। ঠিক আছে, তারপর বেশিরভাগ আসে তোমার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে সোডিয়াম বাইকার্বনেট এবং দেখো নাইট্রিক অ্যাসিড, এইগুলার মোটামুটি প্রশ্ন আসে থাকে বেশি পিএইচ বা পিওএইচ নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, আর এই যে পার্সেন্টেজ, যে X% পরিমাণ দেওয়া থাকলে পিএইচ পেয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। X% দেওয়া থাকলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই টাইপটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? যদি X% দেওয়া থাকে তাহলে তোমরা কিভাবে পিএইচ এবং পিওএইচ নির্ণয় করবা এটা ভালো করে শিখে নিবা। এবার আসো পিএইচ ও পিওএইচ দেওয়া থাকলে ঘনমাত্রা নির্ণয় করো। তো এবার তোমার কি করছে, ঘনমাত্রা বের করতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে, ঘনমাত্রা বের করতে হবে। পিএইচ দেওয়া থাকবে, পিওএইচ দেওয়া থাকবে, বলবে যে ঘনমাত্রা কত, এই টাইপের প্রশ্ন দিবে। এবার আসো বিক্রিয়া থেকে কেপি ইকুয়াল টু কেসি টু আর টু দি পাওয়ার এন, এই টাইপের সম্পর্কগুলো আছে না? তাই কোন বিক্রিয়ায় তোমাকে বেশিরভাগ আসে যে কোন বিক্রিয়াতে কেপি ইকুয়াল কেসি হয়। ঠিক আছে, কোন বিক্রিয়াতে কেপি ইকুয়াল কেসি হয়। দেখো এই যে একটা বিক্রিয়া আছে, দেখবে হাইড্রোজেন প্লাস আয়োডিন, ঠিক আছে, ইকুয়াল টু 2HI। তো এই টাইপের প্রশ্ন থাকবে, এই পাশে বিক্রিয়কের যোগফল কত, 2, আর এই পাশে 2, তাহলে 2 - 2 মানে কত, আলটিমেটলি এন এর মান কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এন এর মান 0 মানে কি, এখানে 8
RT এর পাওয়ার 0 মানে কি 1 হয়ে যাবে না, তাহলে KP = KC হয়ে যায়। ঠিক আছে, তো এই যে উদাহরণগুলো কয়েকটা প্রশ্ন সলভ করলেই তুমি এখান থেকে অ্যান্সার বের করতে পারবা। ঠিক আছে, এবার দেখো বিক্রিয়ার সাম্যাবস্থা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিক্রিয়ার সাম্যাবস্থায় বিভিন্ন নিয়ামকের প্রভাব, ওই যে আমাদের লা শাতিলের নীতি আছে না, যে তাপমাত্রা, তারপর হচ্ছে ঘনমাত্রা এবং চাপ পরিবর্তন করলে তার হলো সাম্যাবস্থা কিভাবে পরিবর্তিত হয় এটা লাগবে। ঠিক আছে, তোমাকে একটা তাপ উৎপাদী বিক্রিয়া দিবে, বলবে যে এই বিক্রিয়া যদি তাপ দেই আমি, তাহলে এটা কি ঘটবে, সাম্যাবস্থা কি বামে যাবে না ডানে যাবে, এই টাইপের কনসেপ্ট থেকে তোমার প্রশ্ন আসবে। ঠিক আছে, তো একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখবা, তাহলে অ্যান্সার করে আসতে পারবা, ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এই শেষ মুহূর্তে এগুলো একটু বেশি বেশি রিভিশন দাও, সব তো রিভিশন দেওয়ার সময় আসলে পাবো না, তো ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের এখন রিভিশন দিতে হবে। ঠিক আছে, এবার দেখো অম্লীয় এবং ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ। ঠিক আছে, বাফার দ্রবণ লাগবে এবং অম্লীয় বাফার কোনটা, তারপর ক্ষারীয় বাফার দ্রবণ বই থেকে দেখবা। ঠিক আছে, বইয়ে দেখবা, উদাহরণ দেওয়া আছে বই থেকে, এটা দেখে নেবা। দ্রবণের পিএইচ এবং পিওএইচ নির্ণয়ের সূত্রটা দেখবা। ঠিক আছে, এটা যে নামসের সূত্র যেটা আছে না, এটা বাফার দ্রবণের পিএইচ এবং পিওএইচ নির্ণয়, এই সূত্রটা ভালো করে দেখবা। ঠিক আছে, সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে, যে সূত্র নিচে এটার সূত্র কি হবে। দেখো কোন অ্যাসিডের তীব্রতা বেশি, অ্যাসিডের তীব্রতা বেশি, ওই যে প্রথম যে কনসেপ্ট দিলাম না, এটা কি বলতো, জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাসিডের তীব্রতা। ঠিক আছে, এবার কোন ক্ষারের তীব্রতা বেশি, এই টাইপের প্রশ্ন এখান থেকে আসে। তারপর প্রভাবকের প্রকারভেদ, দেখবা বইয়ে অনেক প্রকার প্রভাবক দেওয়া আছে, এটার প্রকারভেদ দেওয়া আছে, প্রভাবক বিষ দেওয়া আছে, তারপর আবিষ্ট প্রভাবক দেওয়া আছে। তো এই প্রভাবকগুলোর উদাহরণগুলো লাগবে, কোথায় কোন প্রভাবক ব্যবহার হয়, এই উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর বিক্রিয়ার হারের একক এবং বিক্রিয়ার হার নির্ণয়, এখান থেকে গাণিতিক প্রশ্ন আসবে। এবার গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি, এখান থেকে দেখবা প্রশ্ন আসবে, বলবে যে নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির নীতির মধ্যে পড়ে না, বা নিচের কোনটি গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে উদাহরণ নয়। তো এই টাইপের প্রশ্ন দিবে। বিগত সালের প্রশ্নগুলো তুমি অবশ্যই সলভ করবা। ঠিক আছে, মাস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। এরপরে আমরা যাবো হচ্ছে কর্মমুখী রসায়নে। কর্মমুখী রসায়নের বেশিরভাগ প্রশ্ন আসবে তোমার প্রাকৃতিক ও কৃত্রিম প্রিজারভেটিভের উদাহরণ, এটা দেখবা। ভিনেগারের উপাদান কি কি আছে, এর মধ্যে পানি কতটুকু আছে, বাইকার্বনেট কতটুকু আছে, ইমালশন, সল, জেল, সাসপেনশন, কলয়েড, এইগুলোর উদাহরণগুলো লাগবে। এই উদাহরণ থেকে প্রতি বছরই প্রায় একটা দুইটা প্রশ্ন আসে থাকে। ঠিক আছে, এরপর দেখো টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, সোডিয়াম সেভিং ক্রিম, মেহেদির উপাদান এবং দুধে থাকে ল্যাকটোজেন। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নগুলো লাগবে। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি, গ্লাস ক্লিনারের মূল উপাদান কি, ঠিক আছে, তারপর সেভিং ক্রিমে কি উপাদান থাকে, তারপর মেহেদিতে কি উপাদান, মেহেদিতে কি থাকে বলতো, লাসন। ঠিক আছে, এই যে এই উপাদানগুলো আসবে। তো দুধে কোন ধরনের ল্যাকটোজেন থাকে, ল্যাকটোজেন প্রোটিন। ঠিক আছে, তাহলে দুধের শক্তিমাত্রা, কোন দুধে সবচেয়ে বেশি শক্তিমাত্রা এবং চর্বি বেশি থাকে, দেখবে যে ওটাতে দেওয়া আছে, একটা চার্ট দেওয়া আছে না, ওই চার্ট থেকে করে নিবা। ঠিক আছে, আর এটা থেকে যদি ভালো মার্ক পেতে কমন চাও, তাহলে এই যে অনুশীলনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করো, অনুশীলনের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা। ঠিক আছে, অনুশীলনের প্রশ্ন অবশ্যই সলভ করে ফেলবা।